বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে আমরা বহুবার, অন্তত আমি এই অনুষ্ঠান থেকে বহুবার বলেছি যে মার্কিন গণতন্ত্রের জয় হয়েছে, গোটা বিশ্বের গণতন্ত্রের জয় হয়েছে, এবং প্রতিষ্ঠান শক্তিশালী হলে, ব্যবস্থাটা ঠিকঠাক থাকলে, মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কোনো অশুভ শক্তি আসলে কোনো কিছু করে উঠতে পারে না। তারপরও আমরা একদিকে দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং প্রেসিডেন্ট ইতিমধ্যেই যিনি ইলেকট্রাল কলেজের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন জো বাইডেন বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন, এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তারা তাদের একদিকে জয় জয়কার। অনেক দিন পরে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি সিনেট এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রতিপক্ষ দলের থেকে অনেকের সমর্থন পাচ্ছেন, অথচ তারা বিজয়ী হয়েছেন, ভালো নির্বাচন হয়েছে সেটি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সবকিছু সাজিয়েছিলেন, সেখানটাতে তিনি মুষ্টিমেয় কিছু সমর্থকের দলের বা সিনেট থেকে, কংগ্রেস থেকে সমর্থনটা পেয়েছেন, কিন্তু সেই অর্থে তেমন সাড়া পাননি। এমনকি শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও তার অনুসারী হননি। কিন্তু যেটি আমরা দেখলাম গত 6 জানুয়ারি, সেটি হচ্ছে যে গত 206 বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভাবনীয় একটি ঘটনা ঘটল, এবং যেটি নিয়ে অনেকেই মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কি প্রশ্নবিদ্ধ হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে এই ধরনের ঘটনা অন্তত আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে খুব অনেক দেশেই দেখা যায় না। এবং মার্কিন সংসদ ভবনে, যেটি ক্যাপিটাল হিল নামে পরিচিত, সেখানটাতে যে হামলা হতো, যাতে 4 জন মানুষ প্রাণ দিলেন, এর দায় আসলে কার? বা ট্রাম্প এই শক্তি কোত্থেকে অর্জন করলেন? কেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত তিনি 20 তারিখ পর্যন্ত কি কি করতে পারেন, সেসব নানা প্রশ্ন আছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা। উত্তর দেবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, প্রচুর লেখালেখি করেন, একাধিক গ্রন্থের রচয়িতা তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে কি জল্পনা কল্পনা চলছে যে 20 তারিখ পর্যন্ত আসলে কি হতে পারে বলে মনে হচ্ছে। ট্রাম্প তো অনেক রকম খেলা দেখালেন, এবং শেষ পর্যন্ত তিনি আর কি দেখাবেন মনে হচ্ছে। ধন্যবাদ জিন্দুর আপনাকে, এবং আপনি অনুষ্ঠানের সূচনাতেই দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো যে শেষ পর্যন্ত জনগণের অধিকার এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হয় যদি সমস্ত কিছু ইনস্টিটিউশন গুলো কাজ করে। আরেকটা বলেছেন যে বাংলাদেশ বা আমাদের মতো দেশে এরকম সিচুয়েশন হয়তো হয় না। দুটোই গুরুত্বপূর্ণ কথা, বা হয় নাই। একটা কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ঘটনা 6 জানুয়ারিতে হয়েছে, এটা আপনার কথা দিয়ে আমি আসি যে কয়েকশো বছরে, মানে 150-200 বছরে 1814 সালে একবার হয়েছিল ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময়, যখন 17 সালে একবার হয়েছিল, ব্রিটিশরা এই ভবনটি পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপর এই ধরনের ঘটনা হয়নি। সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের ঘটনা হবে বলেও আশা করা যায় না। যেমন ধরেন ক্যাপিটাল ভবনে কোনো মানুষ একটা সুই নিয়ে পর্যন্ত ঢুকতে পারেনি, সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ কি একটা ভঙ্গিতে হাজার হাজার মানুষ ঢুকে গেল। হোয়াট ওয়াজ দ্য সিকিউরিটিজ ইনফরমেশন এন্ড হোয়াট দে ডিড? একটা প্রশ্ন যে সিকিউরিটি কি করলো, সিকিউরিটির কাছে কেন মেসেজটা ছিল না, বা থাকলেও তারা কেন অ্যাক্টিভ রোল প্লে করলো না, একটা বিশাল প্রশ্ন। এবং তার ফলে যেটা হয়েছে যে তারা এই জিনিসটা করেছে ঠিকই, কিন্তু সেটাকে সাস্টেইন করতে পারে। এবং এখানে একটা কেন পারেনি, কারণ ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশন গুলো আছে, আপনি দেখেছেন জিল্লু, যে সেগুলো কিন্তু কোনোভাবেই তাদের যে দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, তাদের যে সংবিধানের প্রতি দায়িত্ব, তা থেকে এক চুল পর্যন্ত নড়েনি। এমনকি রিপাবলিকান পার্টির গভর্নর, রিপাবলিকান পার্টির স্টেট সেক্রেটারি, এরা কিন্তু কেউই সেই পদ থেকে, সেই তাদের দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য নড়েনি, এবং তারা কিন্তু তাদের দায়িত্বটা, কর্তব্যটা পালন করেছে। অ্যালিজিয়েন্স টু দ্য পিপল, অ্যালিজিয়েন্স টু দ্য স্টেট, অ্যালিজিয়েন্স টু দি কনস্টিটিউশন, দে হ্যাভ প্রুভেন যে দে আর ডিড দেয়ার জব।
তো এখানে প্রেসিডেন্ট একা কিছু করলেন। এটা আমাদের মতো দেশে হলে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই বলেন না কেন তার নিজেরও আসতে হতো না, তার প্রেস সেক্রেটারি বললেই এরকম একটা হুমকি দিলেই বাদ বাকি সব কাজ হয়ে যেত। যেখানে আপনি দেখছেন যে আমরা এখানে কিন্তু পুলিশ বলেন আর্মি বলেন অন্যান্য ইনস্টিটিউশন তারা কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট, তাই না? যেমন লেজিসলেচার, আপনার জুডিশিয়ারি এন্ড এক্সিকিউটিভ ব্রাঞ্চ কেউ কিন্তু কাউকে ওভারল্যাপ করতে পারছে না, তাদের নিজস্ব গণ্ডির মধ্যে থেকেই তারা কাজ করছে, যেটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে সবকিছু একজনের নেতৃত্বে চলে। দেশের সব প্রশাসনিক বলেন, সামরিক বলেন, বেসামরিক বলেন, কোর্ট আদালত বলেন, কিন্তু সেটা কিন্তু এখানে হয়নি। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য রিসেন্ট হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি আমি বলবো, টু সি ইট এন্ড টু ফিল ইট যে ইয়েস, গণতন্ত্র যদি ওয়ার্ক করে তাহলে শেষ পর্যন্ত জয়টা জনগণের হয়। মানে তার দল তার পক্ষে সেই অর্থে দাঁড়ায়নি, তার আদালতকে তিনি সুপ্রিম কোর্টকে যেভাবে সাজিয়েছিলেন সেটি তার পক্ষে কাজ করেনি, কোনটাই কাজ করেনি। উনি হয়তো বেরোচ্ছে মনে করে ওনার ধমকে সবকিছু চলবে, চলেনি। এমনকি তার যে ভাইস প্রেসিডেন্ট, আই শুড সে, যে সে কিন্তু শেষ পর্যন্ত সারা 4 বছর কিন্তু সে প্রচন্ড অনুগত ছিল ডোনাল্ড ট্রাম্পের। মাত্র 6 তারিখে মানে জানুয়ারি 2-3 তারিখ থেকে কিন্তু সে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা দূরত্ব বজায় রেখেছে, এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প টের পেয়েছিল, যার জন্য সে কিন্তু অলরেডি ভাইস প্রেসিডেন্টের উপর খেপে গিয়েছিল। এবং ওদিন যদি তারা ওই মবটা যদি ভাইস প্রেসিডেন্টকে পেত, তারা কিন্তু তাকে অপমান করতো, এমনকি বলা হয়েছে তাকে মেরে ফেলারও সিদ্ধান্ত তাদের ছিল। দ্যাট টাইপ অফ মব ওয়াজ রেডি টু ডু দ্যাট। তো এটা হয়নি, এবং ডোনাল্ড ট্রাম্প তারপরে একটা অনুষ্ঠানে উনি বললেন যে উনি ন্যাশনাল গার্ডকে কল করেছেন, উনি কল করেননি, কল করেছেন ভাইস প্রেসিডেন্ট। সো এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা স্টিল ইজ ওয়ার্কিং ইন ফেভার অফ দ্য ডেমোক্রেসি। তবে এখনো শঙ্কা আছে, 17ই জানুয়ারি একটা এরকম একটা আক্রমণ হতে পারে বা এরকম একটা বিদ্রোহ হতে পারে, এবং 20 তারিখ একটা হতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প রীতিমধ্যে গত রাত থেকে তার টুইটার অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে, কিন্তু তার আগে উনি একটা টুইট করেছেন যে আমাকে চাচ্ছে না, অনেকে আমাকে বলেছে যে আমি 20 তারিখে যেন ওখানে না যাই, তো আমি সেখানে যাব না। এবং তারপর একটা ছোট একটা লাইন লিখেছেন, ইট উইল বি মোর সেফ গ্রাউন্ড, দিয়ে উনি একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছেন, মানে সেফ গ্রাউন্ড টু অ্যাটাক এগেইন, আই উইল বি নট ইন দেয়ার। সো এই সংখ্যা থেকে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সিনেট তারা চিন্তা করছে 3টা অপশন। একটা হলো হয় প্রেসিডেন্টকে রিজাইন করতে হবে, নয় 25th অ্যামেন্ডমেন্টকে কার্যকর করতে হবে, নয় ইমপিচ করতে হবে। কিন্তু 3টাই কিন্তু খুব সহজ না, এই 3টার এত কম সময় আছে যে 3টাই কিন্তু ইচ্ছা করলেই করা যাবে না। মানে আপনার একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে রিয়ালিটি। তো এখন প্রিন্সিপাল যাই হোক না কেন, রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট কথা বলে। ইন দ্যাট কনটেক্সট বোঝা যাচ্ছে যে উই ডোন্ট নো হোয়াট কুড বি হ্যাপেন। আর সোমবার দিন থেকেই কংগ্রেস চেষ্টা করতেছে ইমপিচমেন্টের জন্য বিল আনতে, তো বলা যাচ্ছে না। বাট স্টিল 20 তারিখ দুপুর পর্যন্ত কিন্তু কোন রকম শঙ্কা থেকে নিজেদেরকে মুক্ত করা সহজ না, কারণ এনিথিং আসবো আবার আপনার কাছে। প্রফেসর মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, যা কিছু ঘটলো, যা কিছু দেখলো গোটা বিশ্ব, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন গণতন্ত্রের যে অসম্মান এবং লজ্জা, এর দায় আসলে কার? ডোনাল্ড ট্রাম্পের না মার্কিন জনগণের, যারা 4 বছর আগে তাকে ভোট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রম নো হোয়ার তাকে এখানে এনে বসিয়েছিলেন তাদের? ধন্যবাদ দিলর, এবং তৃতীয় মাত্রার অসংখ্য দর্শক শ্রোতাকেও আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, একটা প্রশ্ন তো সারা পৃথিবীতে এখন জিজ্ঞাসিত হচ্ছে যে কি হলো আমেরিকার, এবং কেন এটা হলো, কিভাবে হলো। কারণ 1717 সনের পর থেকে এই দীর্ঘ সময়ে তো এই ধরনের ঘটনা মানে ডোমেস্টিক ইয়েতে ক্যাপিটাল হিলের উপরে ঘটে। হ্যাঁ, 9/11 ঘটেছে, সেটা ডিফারেন্ট, কিন্তু খোদ ক্যাপিটাল হিলে যেখানে প্রেসিডেন্ট ছাড়া যেই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট, সকল সেনেটরস, সকল হাউস মেম্বার্স সবাই যেখানে উপস্থিত এবং এত গুরুত্বপূর্ণ সেশন চলছে, ঠিক তখন হাজার হাজার মানুষ যারা ট্রাম্প সাপোর্টার্স তারা সেখানে ঢুকে গেল। ঢুকে তো গেলই, চরম উচ্ছৃঙ্খল, মানে তারা যেসব নাটক করলো, মানে এটা তো সারা পৃথিবী দেখেছে। এমনকি এক পাগল তো গিয়ে ন্যান্সি, যে স্পিকার ন্যান্সি পেলোসি চেয়ারে বসছে, সেই ছবিটাও সবাই দেখেছে, এবং বলছে যে দিস চেয়ার বিলংস টু হিম এন্ড ইট ডাজ নট বিলং টু হার। এনিওয়ে, তো এখন কেউ কেউ এটা মনে করতেই পারে, এবং বলা হচ্ছে যে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। আমি একটু দ্বিমত করব।
আমেরিকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ছিল অনেক দিন ধরেই, এবং এটা দেখা গেছে স্পষ্টতই বোঝাও যাচ্ছিল। অনেকেই ভবিষ্যৎবাণীও করছিলেন যে কিছু একটা হতে পারে। একটা আশঙ্কা ছিল হয়তো নির্বাচনের আগেই হয়ে যেতে পারে অথবা নির্বাচনের দিন কিংবা তার সাথে সাথে। সেটা হয়নি, এটা অবশ্যই সত্যি, এবং সেজন্যই আমরাও এখানে বলেছিলাম যে এটা আমেরিকার গণতন্ত্রের একটি অন্যতম শক্তির প্রমাণ, এবং সবাই সেটা স্বীকারও করেছে। কিন্তু যারা কিছু করতে চেয়েছিল তারা কিন্তু থেমে থাকেনি। তারা দুটা জিনিস অপেক্ষা করেছে। কমান্ড, তারা যাকে ফলো করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা কমান্ডের অপেক্ষায় ছিল। তো তারা প্রথমে ভেবেছিল, ডোনাল্ড ট্রাম্পও ভেবেছিলেন যে একটু আগে আপনি যেটা বলেছেন যে বিচার বিভাগকে তিনি যেভাবে সাজিয়েছেন, তো তিনি তো বলেছিলেন আগে যে ডাকা হবে, চূড়ান্ত ফয়সালা হবে সুপ্রিম কোর্টের মাধ্যমে। কিন্তু বিধি বাম, সুপ্রিম কোর্ট দুইবার তার ইয়াকে প্রত্যাখ্যান করলো। এর আগে স্টেট সুপ্রিম কোর্ট তারা তো বলেই দিল যে ডোনাল্ড ট্রাম্পকে এক পর্যায়ে যে ফ্রাঙ্কেনস্টাইনের দানব বলে আখ্যায়িত করেছে। আচ্ছা, তো মনে হয় ওই টাইটেলটা ডোনাল্ড ট্রাম্পের জন্য যথেষ্ট ছিল না, তাই হি ওয়াজ লুকিং ফর সামথিং বিগার অর গ্রেটার। সেটা তিনি 6 জানুয়ারি ঘটিয়েছেন, যে কারণে ঘটনার পরপর আমি শুনছিলাম যে, যদিও এটা অবশ্যই একটা সত্যি কথা যে আমেরিকার গণতন্ত্রের একটি শক্তি হলো যে 2 ঘন্টার মধ্যেই কংগ্রেস কিন্তু পুনরায় সেশনে বসতে পেরেছিল এবং তারা তাদের কাজ সম্পন্ন করেছে। সার্টিফিকেশন অফ দ্য প্রেসিডেন্ট ইলেক্টকে তারা ওখানে ঘোষণা করলেন। তো তখন অধিবেশনের পুনরায় শুরুতে এই ডেমোক্রেটিক পার্টির যিনি লিডার, সেনেট ডেপুটি লিডার চাক শুমার, তিনি বলেছেন যে এটা ডোমেস্টিক টেরোরিস্টদের কাজ। আচ্ছা, ন্যান্সি পেলোসিও বলেছেন, ক্রমশ পত্রিকাগুলো বলা শুরু করেছে, তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে একজন সন্ত্রাসী ব্যক্তি। এটি আগে অন্য অভিধায় তাকে অভিষিক্ত করা হলেও এই বিশেষণটা তখনও তার ললাটে বসেনি, কিন্তু 6 জানুয়ারির পরে এটা বসে গেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাষায় বলে জঙ্গি। ডোনাল্ড ট্রাম্প নিজে একজন জঙ্গি ব্যক্তি তিনি, এবং একজনে লিখেছেন যে টেররিস্ট হ্যাজ ইনভেডেড দ্য হোয়াইট হাউস। তো কাজেই এটা তো বোঝাই যাচ্ছে। তো এখন একজন জঙ্গি ব্যক্তি যদি হোয়াইট হাউসে বসে কত বড় বিপজ্জনক হতে পারে এটা সহজেই অনুমেয়। তো এখন দেখুন, অবশ্যই সন্ত্রাসী হামলা, এই ডোনাল্ড অর্থাৎ 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে যেটা ঘটেছে এটা সন্ত্রাসী হামলা। তবে অন্য সন্ত্রাসী হামলার সাথে এটা একটু তফাৎটা এই, অন্য সন্ত্রাসীরা একটু গোপনে থাকে, তাদের পরিচয় বাইরে থেকে খুব একটা জানাজানি হয় না, জানতেও পারে না। তারা যে প্রস্তুত হচ্ছে, তারা যে প্রশিক্ষণ নিচ্ছে, তারা যে আসছে, এটাও দেখা যায় না। ঘটনা যখন তারা ঘটিয়ে ফেলে তখন সবাই দেখতে পায়। আর ওই 6 জানুয়ারি যা ঘটেছে তাই করে বলে কয়ে ঘোষণা দিয়ে সকল প্রস্তুতি নিয়ে একটা বড় যাত্রার মতো অবস্থা আর কি সেভাবে এসে হয়েছে। তো এমনকি সিটিং প্রেসিডেন্ট সেখানে তিনি বক্তব্য রাখলেন, তিনি তো উস্কে দিলেন, তিনি বললেন যে আমরা যাব এবং আমি আহ্বান করেছেন, তারই আহ্বানে তারা এসছে এবং তারই বলেছেন ক্যাপিটাল হিলে যাওয়ার জন্য। তো কাজেই সবকিছু তিনিই করেছেন। এখন এই যে তার দায়টা তো আসলে অনেকেরই, 1 নম্বর মানে আহ্বানকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নিজের। আমার দায়ের পৃষ্ঠ ছিল এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনা ঘটালেন ডোনাল্ড ট্রাম্প, সেটি যদি তার মতো ব্যক্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না হতেন তাহলে সে সম্ভব ছিল না। এবং ডোনাল্ড ট্রাম্প তো একটা শেষ নাটক করছেন, কিন্তু গত 4 বছরেই তো তিনি অনেক কিছু করেছেন। আমি একটু দ্বিমত করব, শেষ নাটক বলা যায় না। কি মঞ্চস্থ হবে এটাই এখনো সাসপেন্সের মতো রয়ে গেছে। তবে আই ফুললি এগ্রি উইথ ইউ যে এই যে রিপাবলিকান পার্টি দায়িত্ব নিবে নাকি মার্কিন জনগণকেও দায় নিতে হবে যে তার মতো ব্যক্তি দায়, কিন্তু আমি মনে করি নাকি মার্কিন সিস্টেম কতগুলো না, একটা ঘটনা যেমন বলা হয় অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, এখানে স্টেক হোল্ডার কারা কারা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে, তার দল রিপাবলিকান পার্টি
এবং এই দলের যারা সিনিয়র লিডার্স যারা এতদিন তাকে সমর্থন দিয়ে এসছেন, এখন যদিও তারা বলছেন যে তারা দে আর নো লঙ্গার উইথ হিম, দে ডিফার উইথ হিম, কিন্তু তারা কিন্তু চুপ থেকে কেমন এবং তাকে হতে দিয়েছেন, সেটা তার দ্বারা বুলিং এর শিকার হয়ে হোক কিংবা তাদের নিজেদের স্বার্থের কারণেই হোক, তারা কিন্তু এটা হতে দিয়েছে। এবং যেটা জনগণের কি মানে তা আমি বলবো ঠিক জনগণকে সরাসরি ওইভাবে মানে না বলে বলবো যে তার যারা সমর্থক জেনে শুনে যারা এই ধরনের একটা ব্যক্তিকে এত বড় গুরুত্বপূর্ণ পজিশনে বসালো, তাকে ভোট দিল। গত নির্বাচনে এই নির্বাচনেও তাকে 74 মিলিয়ন পিপল ভোট দিয়েছে। মাহমুদ রেজা চৌধুরী যে দুটো প্রসঙ্গের কথা বলছিলেন, যে প্রশ্নটা স্বাভাবিকভাবে মনে হবে যে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে যে মার্কিন যুক্তরাষ্ট্র, তার গোয়েন্দা সংস্থাগুলো, তারা কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো টেরই পেল না, বুঝতেই পারলো না? নিরাপত্তা বাহিনী এই কয়েক হাজার 4-5 হাজার লোককে আটকাতে পারলো না, এটা কিভাবে সম্ভব হয়? এটি একটি প্রশ্ন। আর তিনি যে শঙ্কার কথা বলছিলেন যে 17 তারিখ 20 তারিখ, আপনি ওখানে একটা শঙ্কা প্রকাশ করেছেন যে এখনো তিনি অনেক কিছু করতে পারেন, কি আর করতে পারবেন তিনি? আচ্ছা, দুটো জিনিস প্রশ্ন পেলাম। একটি হচ্ছে যে এটা কিভাবে হলো, এটা স্পষ্টতই বোঝা যায় যে প্রস্তুতি, অর্থাৎ এটা হবে এ ধরনের বিশৃঙ্খলা হতে যাচ্ছে জানার পরেও এটাকে ঠেকানোর জন্য যা করণীয় ছিল সেটা কিন্তু করা হয়নি। বড় বিস্ময়কর যে পুলিশদের কেউ কেউ সেলফি তুলতেছেন, হাসছেন। এটাও যেমন সত্যি কথা, একজন পুলিশ অফিসার মারাও গেছে এটা রেজিস্ট করতে গিয়ে, কিন্তু অনেককে মনে হয়েছে হাডুডু খেলতেছে ওদের সাথে। তো এটা তো হওয়ার কথা ছিল না। আর এই যে ইন্টেলিজেন্স ফেইলিউর, এটা মনে হতে দেওয়া হয়েছে, সেটা এখন তদন্ত হচ্ছে, বেরিয়ে আসবে। তবে অস্বীকার করবার কোনো সুযোগ নেই, এই পুরো প্রশাসন এখনো ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকবার কারণে ঠিক এই মুহূর্তে আসলে আমেরিকা এক ধরনের লিডারলেস অবস্থায়। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু কার্যত হি ইজ আউট অফ মাইন্ড, এবং এ ধরনের ব্যক্তি তো নট নর্মাল, এটা সবাই স্বীকার করে। তো সেই ধরনের ব্যক্তি যখন কোনো কিছু মানতে চায় না, হি ডাজ নট কেয়ার মানে এনিথিং এক্সেপ্ট হিমসেলফ। যেটা প্রশ্ন হচ্ছে যে 17 তারিখ বা 20 তারিখ পর্যন্ত তিনি আর কি করতে পারেন? কিন্তু তার আগে কতগুলো ঘটনা ঘটতে পারে। যেমন একটা হচ্ছে যে তিনি কিন্তু পারমাণবিক হামলাও করে বসতে পারেন, যে কারণে ন্যান্সি পেলোসি সেনাবাহিনী প্রধান সেখানকার মার্ক মিলির সাথে কথা বলেছেন, তাকে বলেছেন যে এই যে পরমাণু অস্ত্রের যে কোড, এটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। কারণ তাকে তো আর মানে সে তো সুস্থির মানুষ নয় এবং হি ক্যান ডু এনিথিং। এটা হলো একটা। এটা হচ্ছে বাইরে তিনি কিছু ঘটিয়ে দিতে পারেন, দেশের ভেতরে কিন্তু তিনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি এখন তার উপদেষ্টাদের সাথে আলোচনা করেছেন, সেটা মিডিয়াতে এসছে। অর্থাৎ তিনি মনে করেন যত বড় অপরাধী তিনি অতীতে করেছেন এবং এখনো তিনি করছেন বা ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে করবেন, তা তিনি নিজেকে ক্ষমা করে দিয়ে, পার্ডন করে দিয়ে তিনি দায় মানে মুক্ত হয়ে যাবেন। এটা একটা পসিবিলিটি আছে। অর্থাৎ এই দায় মুক্তি যে তার, এই যে ক্ষমা করবার যে একটা অধিকার বা রাইট সংবিধান প্রেসিডেন্টকে দিয়েছে, সেটাই তাকে অনেক বেশি বেয়ারা, উদ্ধত এবং এ ধরনের অবস্থায় নিয়ে গেছে। যদিও এটা বিতর্কের বিষয় যে প্রেসিডেন্ট নিজেকে নিজে ক্ষমা করতে পারেন কিনা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুক্তরাষ্ট্র হচ্ছে এত জ্ঞানী, এত কনস্টিটিউশনাল এক্সপার্টদের এত কিছু সেখানে সমাহার, কিন্তু তাদের সংবিধানের যেই জিনিসটা একটা ফাঁক রয়ে গেছে, এটা হয়তো তারা সংশোধনের মাধ্যমে হোক বা যে কোনো অবস্থায় হোক, এটা তাদের কারেকশনে যেতে হবে। ইট হ্যাজ টু ভেরি ক্লিয়ার যে এই ক্ষমা করবার আওতায় প্রেসিডেন্ট নিজেকে নিজে ক্ষমা করতে পারেন কিনা। আমি শুধু একটি কথা বলে রাখি, 1866 সনে সুপ্রিম কোর্ট বলেছিল, আমি কোট করি এক্সাক্ট সুপ্রিম কোর্টের ইয়েটাকে, দ্য পার্ডন পাওয়ার applies to every offense known to the law and may be exercised at any time after its commission, either before legal proceedings are taken or during their pendency or after conviction and judgment. তার মানে হচ্ছে ক্ষমার বিষয়টি before someone is investigated, charged or convicted, এটা প্রেসিডেন্ট করতে পারেন। তো এর আওতায় কিন্তু প্রেসিডেন্ট চিন্তা করছেন তিনি করবেন, এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আরেকটা যেটা সর্বশেষ, যে তিনি আরেকটা কি ঘটিয়ে ফেলতে পারেন কিনা,
কিছুটা লক্ষণ কিন্তু বোঝা গেছিল তার পরের দিন মিশিগানে কিন্তু এই ইয়ের কারণে শাটডাউন করে দিতে হয়েছে ক্যাপিটাল। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। তার মানে যেই ব্যক্তিটির ফলোয়ার হচ্ছে 74 মিলিয়ন এবং তার এখন ইউগভ একটা সার্ভে সংস্থা, তারা দেখেছে যে রিপাবলিকান পার্টির 45% তারা বলছে ক্যাপিটাল হিল অ্যাটাককে তারা সাপোর্ট করে। ক্যান ইউ ইমাজিন? অর্থাৎ আবার এটিও তো আমরা দেখেছি কোনো কোনো গণমাধ্যমে যে ট্রাম্প যে ইলেকশনের ফলাফল মেনে নিলেন না, সেই কারণে তার অনেক সমর্থক, জর্জিয়ার ক্ষেত্রে আমরা এটা শুনেছি বা দেখেছি যে কারণে অনেকে ভোট দিতে, অনেক রিপাবলিকান ভোট দিতে যাননি, অনেকে রিপাবলিকান সমর্থকরা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। এটা সত্যি কথা, এই রিপোর্টে এসছে। তবে তাদের পরিমাণটা কত, সংখ্যাটা কত, এটা দেখার বিষয়। কিন্তু যেটা সার্ভেতে পাওয়া গেছে এটা কিন্তু অ্যালার্মিং। কারণ হচ্ছে যে রিপাবলিকান পার্টির 70% মনে করে নির্বাচন আসলে রিগড হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যা বলে, যদিও তার কোনো প্রমাণ কোনো পর্যায়ে কেউ উপস্থাপন করতে পারেনি, তারপরে তার অন্ধের মতো বিশ্বাস করে। এটা কিন্তু ডেঞ্জারাস সাইন। আচ্ছা, আর এত বড় একটা সন্ত্রাসী ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি 45% সাপোর্ট, অর্থাৎ রিপাবলিকান পার্টির লোক যদি তারা এটা, তাদের পরিমাণ কত, 33 মিলিয়ন, তারা মনে করে দে সাপোর্ট দিস, তার মানে যে ট্রাম্প চাইলে এই ধরনের আরো কিছু ঘটিয়ে ফেলতে পারবেন। অপসারণ সংক্রান্ত যে আলোচনাটা হচ্ছে, অনেকেই চাইছেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস যেটা হয়তো চেষ্টা করবে। আপনি কি এখানে জনাব মাহমুদ রেজা চৌধুরীর সাথে আমি একমত। সময় কিন্তু খুবই কম। জি, সময় কিন্তু বাস্তবতা এবং তিনটা অপশনের তিনটাই বাস্তবতা প্রশ্নবিদ্ধ। যেমন যে বলা হয় যে 25th অ্যামেন্ডমেন্ট প্রয়োগ করে প্রেসিডেন্ট ইজ আনএবল, অর্থাৎ প্রেসিডেন্ট তার যোগ্যতা হারিয়েছেন এবং তার পক্ষে সম্ভব নয়, এই জন্য তাকে পদচ্যুত করা যায়। এটা করবে কে? ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের অধিকাংশ সদস্যের সমর্থনে। সেই ক্ষেত্রে এই গত কয়েকদিন ন্যান্সি পেলোসি যে স্পিকার, তিনি কিন্তু তাকে ফোন করেছেন, পেপারে এসছে, এবং মাইক পেন্স তো ফোন তার ধরেনও নাই, কলব্যাকও করেননি। তার স্টাফের মাধ্যমে জানা গেছে হি ইজ নট ইন্টারেস্টেড। 1 নম্বর, কারণ হলে তিনি অলরেডি আলাপ করতেন তার ক্যাবিনেটের বাকি মেম্বারদের মধ্যে। কয়েকজন রিজাইন করেছেন, এটা সত্যি, এবং তারা নিজের আলোচনা করেছেন। তো ভাইস প্রেসিডেন্ট যেহেতু উদ্যোগ নিচ্ছেন না, কাজে ওই অপশন যাচ্ছে না। এমনকি উদ্যোগ নিলেও কিন্তু এই ট্রাম্প কিন্তু ক্লেম করতে পারে যে নো, আই এম ওকে, আই এম ফাইন, আই এম ক্যাপেবল, এবং তার তখন এটা যেত আবার কংগ্রেসের 2/3 মেজরিটিতে এটা অ্যাপ্রুভড হতে হবে। কাজে ওই প্রক্রিয়া সম্ভব নয়। গেল একটা। ইমপিচমেন্টের ক্ষেত্রেও কিন্তু ইয়েস, যেটা হতে যাচ্ছে, যেটা সম্ভাবনা খুব বেশি। আমি এই অনুষ্ঠানে আসবার আগে রয়টারের একটা নিউজ দেখতেছিলাম, সেখানে যে তারা অনেকটা কাছাকাছি চলে গেছে, ড্রাফট রেডি হয়ে গেছে ইমপিচমেন্টের, অর্থাৎ যেটা একটা হিস্টোরিক ইভেন্ট হবে। তাকে সরানো হয়তো যাবে না, কিন্তু এই যে হাউস কর্তৃক দ্বিতীয়বার ইমপিচড হওয়া, এটা কিন্তু ঐতিহাসিক ব্যাপার। আচ্ছা, এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টি করতে পারে এবং তার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আলটিমেটলি রিপাবলিকানদের সাপোর্ট ছাড়া সেটা সেনেটে পাস হবে না। ফলে প্রেসিডেন্টকে এই মুহূর্তে ওখান থেকে সরানো যাবে না, আর তার রিজাইন করার তো প্রশ্নই ওঠে না। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আমি আপনার কাছে একটু শুনতে চাইব, এটি খুব বিরল ঘটনা, খুব কম ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে একজন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার দল দুটো হাউসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেটি এবার আমরা দেখলাম। আমার আপনার কাছে প্রশ্ন যে ট্রাম্পের আসলে, তারপরেও এই যে আপনি এবং প্রফেসর মাহবুব রহমান যে আশঙ্কাগুলো ব্যক্ত করছেন যে তিনি এখনো অনেক কিছু করতে পারেন, নাটক এখনো শেষ হয়নি, আমার প্রশ্ন যে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বা গণমাধ্যম বা রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করেন যে ট্রাম্পের আসলে শক্তির উৎস কোথায়? মানে তিনি কি মানে ফিজিক্যালি মেন্টালি আনএবল একটা পার্সন, কিছু করতে পারছেন না, নাকি আসলে বা কিছু করবার চেষ্টা করছেন, মস্তিষ্কের কোনো সমস্যা আছে, নাকি আসলে তার পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে? থাকলে সেই শক্তি কে? মস্তিষ্কের সমস্যা তো অবশ্যই আছে, না হলে এই ধরনের লোক আমেরিকার প্রেসিডেন্ট হয় কি? খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। হওয়াতে তো সমস্যা নেই, কারণ জনগণ ভোট দিয়ে, আপনারা ভোট দিয়ে বানিয়েছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তার শক্তির উৎসটা কোথায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে
এখন পর্যন্ত দেখা যায়নি যেই ক্যান্ডিডেট জিতে মানে হেরে গেছে এত বিপুল সংখ্যক ভোট তার কাছে গেছে। এটা একটা এক্সেপশনাল দিক। আরেকটা এক্সেপশনাল দিক যে মার্কিন যুক্তরাষ্ট্র তো সবসময়ই বিভক্ত ছিল নানান কারণে। এটা আরো বেশি ডিপ রুটেড হয়েছে ডিউ টু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিরতিহীন প্যাথোলজিক্যাল হেরে যাওয়া প্রার্থী তো পপুলার ভোটে অনেক বেশি পেয়েছেন। গতবার হিলারি ক্লিন্টন হেরে গেছেন, পপুলার ভোট বেশি পেয়েছেন। মানে আমি বলছি যে প্রার্থী হেরে গেছে সে এত ভোটে পপুলার ভোটও সে পায়নি, যেটা ডোনাল্ড ট্রাম্প পেয়েছে। তো সেটা একটা তার একটা strength behind his mental setup or mentality or power. আরেকটা হচ্ছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রাইভেট মিলিশিয়া বাহিনী প্রায় আপনার ধরেন 100,000-এর উপরে আছে, এবং এরা কিন্তু সবাই এক্স আর্মি অর এক্স পুলিশ অফিসার এবং চরম মানে হোয়াইট সুপ্রিমিস্ট, এবং তারা কিন্তু they don't follow any rule. No rule is there to them is a rule. তো এই যে উগ্রতা যেটা আপনারা দেখেছেন যে যেই সমস্ত লোকরা আক্রমণ করেছে ক্যাপিটাল ভবনকে, তাদের চেহারা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আক্রমণাত্মক ভাষা, এটা কোনো স্বাভাবিক বা কোনো সাধারণ নাগরিক, কোনো শিক্ষিত নাগরিকের হতেই পারে না। তো এই গ্রুপটা কিন্তু তার পেছনে আছে। এটা হচ্ছে তার মিলিটেন্ট, প্রাইভেট মিলিটেন্ট ফোর্স। আরেকটা হচ্ছে তার সিভিল ফোর্স। সিভিল ফোর্সটা হচ্ছে যারা এই ধরনের কিছুতে নাই, কিন্তু তারা মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প তাদের কাছে কিছু নাই, বিকজ সে তাদের কথাই বলে। একজন মেয়ে সেদিন বলেছে যে আমি ওখানে মিছিলে গেছি কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলে আমার মনের কথা। তো এই ধরনের সংখ্যা তো, এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমেরিকাতে কিন্তু এখনো 65%-এর উপরে মেজরিটি হচ্ছে হোয়াইট। সো তাদের একটা প্রভাব আছে। আর 3 নম্বর হচ্ছে যে তার দলের ভিতরের কিছু সমর্থক আছে যারা মনে করে যেটা বলে রেড স্টেট, মানে তারা প্রতিনিধিত্ব করে, যেমন টম ক্রুজ, তারপরে ধরেন ফ্লোরিডার মার্কো রুবিও এবং আরো কয়েকজন। এরা মনে করছে যে তারা নেক্সট ইলেকশনে ক্যান্ডিডেট হওয়ার কথা চিন্তা করছে, সেখানে ট্রাম্পের সাপোর্ট পাবে। হ্যাঁ, তারা চাচ্ছে ট্রাম্পের সাপোর্ট না হলেও ট্রাম্পকে যারা সাপোর্ট করে তাদের সাপোর্টটা যেন তারা পায়। এই কারণে কিন্তু আপনার এরা কিন্তু তার বিরুদ্ধে সিনেটের মাত্র 6 জন তার বিরুদ্ধে চরম ভাবে তার পক্ষে ট্রাম্পের পক্ষে 6 জন। এই ঘটনা কিন্তু তার যে ট্রাম্পের যে কোনো শক্তির বেস নেই, বা সে যে পুরা পাগল আমি তা বলি, সে পুরা পাগলও না, সে খুবই ক্যালকুলেটিভ লোক। ক্যালকুলেটিভ ইন দ্য সেন্স যে সে শুধু তার নিজের এক্সটার্নাল কোন পাওয়ার তার পেছনে, এক্সটার্নাল পাওয়ার এটা যেহেতু এটা প্রমাণিত না, এখন পর্যন্ত হয় নাই, যদিও মাঝখানে রাশিয়া সাইবার অ্যাটাক করেছে কিছু কিছু প্রতিষ্ঠানে, এটা আছে, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে ধরা পড়েনি যে মানে ফরেন এক্সটার্নাল পাওয়ার কোনো ভূমিকা রেখেছে কিনা। এই মনে হয় না, আমার মনে হয় না। মেবি আরো কয়েক মাস পর হয়তো বের হতে পারে। তবে এখন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে হোয়াট ইজ দ্য বিউটি অফ দি ডেমোক্রেসি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার কতগুলো ব্যাপার আপনি দেখবেন। জো বাইডেন এখন যে নতুন অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেছেন, নমিনেশন করেছেন মিস্টার ম্যারিক গারল্যান্ড, তাই না? উনি কিন্তু তার উদ্বোধনী ভাষণে বলেছেন যখন ইন্ট্রোডাকশন পরে যে আমি এমন কোন কার্য পরিচালনা করব না যেখানে হোয়াইটের জন্য এক ধরনের রাইট, পুয়ারের জন্য এক ধরনের রাইট, রিচের জন্য এক ধরনের রাইট, দেশের হর্তাকর্তার জন্য এক ধরনের রাইট। নো, এভরিথিং উইল বি ইকুয়াল বেস এবং এভরিথিং উইল বি অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। এটা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেনের সামনেই বলেছেন, এবং তার আগে বাইডেন কিন্তু একটা কথা বলেছেন যে আমি আমার এই যে নতুন অ্যাটর্নি জেনারেল আমি যাকে নিযুক্ত করলাম, সে কিন্তু আমার অ্যাটর্নি বা আমার পার্সোনাল লয়ার না, বা ভাইস প্রেসিডেন্ট পার্সোনাল লয়ার না। হি বিলংস টু দ্য স্টেট অ্যান্ড দ্য কনস্টিটিউশন। এটাও কিন্তু অন্যান্য দেশে, বিশেষ করে আমাদের মতো দেশে কিন্তু কেউ কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট বলেন। তো এটাতে প্রমাণ হচ্ছে যে আশা করা যায় যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনে এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ক্ষমা করছেন, উনি কিন্তু ফেডারেল ক্রাইমের ব্যাপারে উনি রিলিজ পেতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে স্টেট যে সমস্ত এলিগেশনস গুলো আছে সেগুলো খুব সিরিয়াস। এমনকি নিউ ইয়র্কের যে 5টা-4টা এলিগেশন তার বিরুদ্ধে আছে, প্রপার্টি, তারপর ট্যাক্সের ব্যাপারে, এই সমস্ত কিন্তু সে যদি ফেসে যায় তার কিন্তু 10-15 বছর জেল হইতে পারে।
এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু কালকেও সিএনএন এবং MSNBC যারা রাজনৈতিক বিশ্লেষক তারা একটা কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একটা জিনিসকে ভয় পায়, সেটা হচ্ছে জেলে যাওয়া। সে দেখবেন যে তার অত ক্রিমিনাল কাজ সে করেছে, তার বায়োগ্রাফি দেখলে দেখা যাবে যে কোনোটাই কিন্তু সে জেলে যায়নি বা ফেসে যায়নি, তাই না, হাত করা পড়েনি, কিন্তু এটাকে সে খুব ভয় পায়। তো এটা একটা জিনিস ঘটার সম্ভাবনাও আছে, কিন্তু স্টেট যে সমস্ত এলিগেশন তার বিরুদ্ধে আছে সেগুলো কিভাবে হবে 21 তারিখের পর থেকে বোঝা যাবে। কিন্তু যেটা আপনি আরেকটা লক্ষ্য করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাহসটা কতটুকু, রিপাবলিকান দলের যে ইনগ্রেশন না, প্রেসিডেন্ট নমিনেশনের যে লাস্ট ফাইনাল ডেটে যে অনুষ্ঠানটা হয়, যেটা বাইডেন করেছিলেন ভিজুয়ালি, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হোয়াইট হাউসের লনে করেছেন। ওখানে তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প একটা কথা বলেছেন। কথাটা কি সেটা আমি আগেও আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম, এবং আমি কিন্তু এর আগেও আমার গত 1 বছরে যতগুলো লেখা লিখেছি এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে, প্রত্যেকটা জায়গায় করেছিলাম যে 4 বছরের যে শাসন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে 4 দশক পিছনে নিয়ে গেছে। এবং সেখানে ইভাঙ্কা ট্রাম্প বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস পরিবর্তন করতে পারে বা ওয়াশিংটন পরিবর্তন করতে পারে, ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে পরিবর্তন করেছে। তার শেষ ল্যান্ডমার্ক সে রেখে গেল, অ্যাটাকিং দি পার্লামেন্ট হাউস, দ্য পিপলস হাউস, ইভেন তার নিজের ভাইস প্রেসিডেন্ট। সেদিন কিন্তু আরো বেশি সাংঘাতিক ঘটনা ঘটতে পারতো, কেউ মারাও যেতে পারতো, সিনেটর মারা যেতে পারতো, কংগ্রেসম্যান মারা যেতে পারতো, এমনকি ন্যান্সি পেলোসির উপর আক্রমণ হতে পারতো যদি সিক্রেট ফোর্স গুলো সেখানে তাৎক্ষণিক যে দায়িত্বটা পালন করেছে সেই দায়িত্বটা যদি না পালন করতো। এর জন্য মাইক পেন্স অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। তবে যদি কাঠগড়ায় দাঁড় করাতে হয় তাহলে আমি মনে করি যে ওয়াশিংটন ডিসির মেয়র, she must be responsible for it, accountable for it, DC পুলিশ চিফ accountable for it। কেন তারা এই জিনিসটা, তাদের কাছে এত সিক্রেট ইনফরমেশন থাকে, এই ইনফরমেশনটা তারা কেন বুঝতে পারে না? কারণ তার কয়েক ঘন্টা আগেই তো ডোনাল্ড ট্রাম্প সেখানে যুদ্ধ ঘোষণা করেছে, তার লয়ার যুদ্ধ ঘোষণা করেছে, তার ছেলে যুদ্ধ ঘোষণা করেছে, এবং এমন কথা বলেছে তোমরা যাও ক্যাপিটাল হাউসে, আমি থাকবো তোমাদের সাথে। উনি তাও থাকেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা লক্ষ্য করবেন ডোনাল্ড ট্রাম্পই কিন্তু গতকালকে ভিডিও একটা মেসেজ থ্রো করছে, সেখানে বলছে তোমাদের বিচার হবে, তোমরা যারা এরকম আক্রমণ করতে গেছো ক্যাপিটাল হিলকে, এটা অন্যায়, এটা অগণতান্ত্রিক, পিপুলস পাওয়ার হচ্ছে মেইন পাওয়ার এবং গণতন্ত্র হচ্ছে মূল শক্তি আমেরিকার, সো তোমাদের সবারই ভিডিও চিত্র আছে, ইউ উইল বি অ্যাকাউন্টেবল ফর ইট। এখন এই মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আপনি কি জাস্ট ওর মাথা খারাপ বলে ছেড়ে দেওয়া যাবে? অফকোর্স নট, হি ইজ এ ক্রিমিনাল মাইন্ডেড এন্ড প্যাথোলজিক্যাল লায়ার ইন অল রেসপেক্ট। এবং তাকে যদি বিচার না হয়, আমার মনে হয় বিচার হবে। বা তবে একটা জিনিস ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন 6 জানুয়ারির ঘটনার মধ্য দিয়ে, অনেকের সম্ভাবনা ছিল যে হয়তো 2024 সালের ইলেকশনে সে ক্যান্ডিডেট হবে রিপাবলিকান দলে, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কারণ রিপাবলিকান দলরা আমার মনে হয় না এই ধরনের একটা মানুষ, কারণ ডোনাল্ড ট্রাম্প তো হায়ারে খেলতে আসছেন, উনি রিপাবলিকানও না, উনি ডেমোক্রেটও না, উনি হায়ার করেছে রিপাবলিকান দল, পয়সা আছে, ভাবছে একে নিয়ে আসি। ডোনাল্ড ট্রাম্পের সাথে তো অনেকেই ক্যান্ডিডেট ছিল। অতএব কারণ আমেরিকার নির্বাচনে কিন্তু অনেক সময় আপনার সিক্রেট ফোর্স বা বিভিন্ন ফোর্স যারা কিন্তু আগেই সিলেক্ট করে রাখে যে কাকে তারা ব্যাক করবে, তো ডোনাল্ড ট্রাম্পকে ব্যাক করেছে। মিডিয়াও তখন ডোনাল্ড ট্রাম্পকে বুঝতেও হতে পারে নাই যে কতটা ডেঞ্জারাস হবে, মনে করছে এটা পাগল টাগলের বেশি পাত্তা দেওয়া দরকার নেই, পাত্তাও দেয় নাই। অতএব এই সমস্ত কারণ লুপহোল থেকে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসছে, কিন্তু বেরিয়ে আসার পর থেকে গত 4 বছর এমন কোন অ্যাক্টিভিটিস, সিঙ্গেল অ্যাক্টিভিটিস নাই যেখানে সে প্রমাণ করছে হি ইজ আ ফিট ফর দ্য লিডারশিপ, হি ইজ আ ফিট ফর দি মানে প্রেসিডেন্সিয়াল। এখন ডোনাল্ড ট্রাম্পের চলে যাওয়ার পর আমরা এখন, উনি তো প্রায় যাওয়ার, শুধু 17 আর 20 তারিখ একটু টেনশন আছে, কালকে বোঝা যাবে, সোমবার থেকে বোঝা যাবে। ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পর যে সিচুয়েশনটা জো বাইডেন ফেস করবে, ইট ইজ বি নট ইজি। জো বাইডেনের কাছে 3টা প্রায়োরিটি আছে তখন। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন কিভাবে উনি ট্যাকল করবেন, দ্বিতীয় তার হচ্ছে কোভিড-19 এর ব্যাপারে উনি কি কি স্টেপ দ্রুত পাবলিকের কাছে পৌঁছে দিতে পারবেন, আর তৃতীয় হচ্ছে যে লেবার মার্কেটের অবস্থা, তার কি অবস্থা হবে, কারণ ইট ইজ এ ভেরি ডিজাস্টার সিচুয়েশন। এবং লাস্ট হচ্ছে ইমেজ অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা ইন আদার কান্ট্রি। ফরাসি প্রেসিডেন্ট, তারপরে বলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী, they both criticize, they both condemn the Donald Trump's action and the situation in there. So এই যে আপনার এই যে ইমেজটা বিশ্বে,
ডোনাল্ড ট্রাম্পের কারণে বিধ্বস্ত হলো, সেটাকে ফিরিয়ে আনতে জো বাইডেন ডিভাইডেড, ইট উইল বি নট ইজি ওয়ে অর ইজি road to overcome the situation within 6 months or even 1 year. So this is a very big challenge to new administration. Professor মাহবুব রহমান, they are all very talented, এখান থেকে যদি হয়তো বা তারা ডিফারেন্ট ওয়েতে অ্যাকশন শুরু করি, এবং আমি যদি আপনার কাছে শুনতে চাই যে 20 তারিখের পরে সামনের দিনগুলোতে ট্রাম্পের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কতটা থাকবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। সামনে যেতে হলে একটু পিছনেও তাকাতে হয়, যে যেটা আলোচনা হচ্ছিল যে ট্রাম্পের শক্তির উৎসটা কি, কারণ এটা বুঝলে বোঝা যাবে যে আসলে ভবিষ্যৎটা কেমন হতে পারে। ট্রাম্পকে শুধু ট্রাম্প একা মনে করাটা ভুল হবে। ট্রাম্প বরং এক ধরনের শক্তি, হোয়াইট সুপ্রিমেসিস্টরা আমেরিকাতে ট্রাম্প এই সিনে আসার আগে থেকেই তারা শক্তি সঞ্চয় করছিল। ব্যাক ইন 1995 যখন ওকলাহোমাতে টিমোথি ম্যাকভে সেই বম্বিং করে এতগুলো মানুষ মারে, তখন তার যে গ্রুপগুলো, হোয়াইট সুপ্রিমেসি গ্রুপগুলো, তারা তখন বলছিল মিশিগানে, তারা তো ট্রেনিং নিচ্ছে, যে এই অস্ত্র, এই প্রশিক্ষণ ব্যবহার করা হবে রাষ্ট্রের বিরুদ্ধে। বলছে রাষ্ট্রের বিরুদ্ধে কেন? রাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো সেই জন্য তার আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং এই কত বছরে এটা আরো শক্তি সঞ্চয় করেছে। এই যে প্রাউড বয়েজ, এই যেগুলো জঙ্গি গোষ্ঠী, তো এইগুলোকে মানে ডোনাল্ড ট্রাম্প বলছে দে আর প্যাট্রিয়ট, তারা উই লাভ ইউ, আই লাভ ইউ, কেমন, এবং তাদেরকে তিনি কন্ডেমও করেননি। তার আগেও তো তাকে যখন বলা হয়েছিল হি ডিড নট কন্ডেম। তো এই জন্য এরা সমাজটাকে আসলে ইন্টারনালি ডিভাইডেড করে ফেলা হয়েছে। এটা কিন্তু একটা বিভক্ত সমাজ, সব গ্রুপই শক্তিশালী হয়, কারণ গ্রুপ তো অনেকগুলো থাকে, আর এখানে তো বেসিক্যালি সব গ্রুপের আবার নেতা হলো, অর্থাৎ এই এক্সট্রিমিস্ট গ্রুপগুলোর নেতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কাজে তার শক্তি তো ওগুলোর থেকে উৎসাহিত। এটা হচ্ছে পারস্পরিক রিইনফোর্সিং, ট্রাম্প তাদেরকে উৎসাহ দিচ্ছে, ওদের দেখে ট্রাম্প উৎসাহিত হচ্ছে। এই যে 6 জানুয়ারির ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্পের এই টুইট, এটা হয়ে যাওয়ার পার্মানেন্টলি ব্যান্ড হওয়ার আগে সে কিন্তু টুইট করেছে যে এই যে 74 মিলিয়ন ভোটার যারা তাকে ভোট দিয়েছে তারা দেশপ্রেমিক, তাদেরকে রেসপেক্ট করা উচিত, তাদেরকে বিলিফাই করা যাবে না। মানে তিনি আরেকটা ইনসাইটিং করার ব্যবস্থা আর কি, যে ওই ফোর্সটাকে তিনি জিয়ে রাখতে চান এবং তাদেরকে দিয়ে তিনি আরো কিছু করতে চান। তো সেই জন্য এই যে একটা ডিভাইডেড সোসাইটিতে একটা বিরাট জনগোষ্ঠীকে তিনি তার পক্ষে রাখতে পেরেছেন, এটা অবশ্যই তার শক্তির উৎস। আচ্ছা, তারা সর্বাবস্থায় তার পক্ষে থাকবে, তারা কোন অবস্থায় তাকে ফেরে চলে যাবে না। যারা চলে যায়, যারা সমালোচনা করে, তারাও অনেকটা পোশাকি সমালোচনার মতো, যেমন রিপাবলিকান পার্টির কিছু নেতা, তারা তার সমালোচনা করছে কিন্তু তাকে ইমপিচ করার জন্য তারা এগিয়ে আসবে না, তার রিমুভেল এই মুহূর্তে চাচ্ছেও না। তো তাহলে চাচ্ছেটা কি? আরেকটা ঘটনা ঘটুক, তাই তো তারা ইনডাইরেক্টলি, এবং দায় কেউই নেয় না বটে, বাট এটা একটা লক্ষণীয় বিষয়। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এই মিডিয়া কিন্তু এই যে রাইট উইং যে মিডিয়া, এগুলো কিন্তু এগুলোকে উস্কে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একা শুধু টুইট করে, টুইটকে ব্যবহার করেছে, সে ফেসবুককে ব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়া এই কারণেই একের পর এক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, ফেসবুক সবই তাকে পার্মানেন্টলি ব্যান করছে। এটা অনেক ভালো পদক্ষেপ, যেটা আরো আগে হওয়া দরকার ছিল, কারণ এ ধরনের ব্যক্তি ক্যানট গেট দ্য রাইট অ্যান্ড লেজিটিমেসি টু স্প্রেড দিস কাইন্ড অফ লাইজ অ্যান্ড ভেনমস। আচ্ছা, তারপরে যেটা হতে পারে, সংবিধানের এই প্রথম সংশোধনী যুক্তরাষ্ট্রে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কথা বলার অধিকার, অনেক কিছু করবার অধিকার তারা এর মধ্য দিয়ে দাবি করে এবং করেও যাচ্ছে। সেইটাকে কিন্তু এই তার সমর্থকরা ব্যবহার করছে, মানে এ গুড থিং ইজ ইউজড ফর দ্য রং পারপাস, তো সেটা ক্ষতি করছে। আর তার উপরে যেটা আরো লক্ষ্য করার বিষয়, যে এটা ঠিক যে আমেরিকা ক্যানট অ্যাফোর্ড টু ইগনোর হোয়াট হ্যাপেন্ড অন 6th জানুয়ারি, শাস্তি তাদের এনশিওর করতে হবে। তারপরেও আমার এখানে একটু সন্দেহ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি দেওয়া কিন্তু খুব সহজ ব্যাপার হবে না।
হ্যাঁ, স্টেট কোর্ট বা অন্য ইয়েতে তার ব্যক্তিগত এর কারণে শাস্তি দেওয়া হতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তারপরেও যেই মানুষটির এত বিরাট সমর্থন এবং যাদেরকে জো বাইডেন কি করবে, ফর এক্সাম্পল এজ ইউ হ্যাভ আস্কড, যে 20 তারিখের পরে জো বাইডেন শপথ নেওয়ার পরে তিনি এবার আসবেন, তিনি বলছেন প্রথম কাজ হবে কি হিলিং এন্ড ইউনাইটিং, অর্থাৎ এই যে ক্ষত, এই ক্ষতকে করা, উপনোদন করা এবং ঐক্যবদ্ধ করা জাতিকে। এটা শুধু মরাল অব্লিগেশন, এটা তার কম্পালশন হয়ে যাবে। কম্পালশন এই কারণে যে, যেমন আমি গতকালকেই জো বাইডেনের ইন্টারভিউ দেখতেছিলাম, তো when he was asked, তাকে জিজ্ঞেস করা হলো যে ইমপিচমেন্টের ব্যাপারে, তিনি কিন্তু সরাসরি বলেননি, যে তিনি বলছেন এটা কংগ্রেসের ব্যাপার, উনি এইভাবে কিন্তু অ্যাভয়েড করলেন এবং সময় খুব কম। বলছেন মাই আইজ আর এট 20th of January, অর্থাৎ তিনি ওইদিকে তাকিয়ে আছেন। এবং এখানে কেন কথাটা গুরুত্বপূর্ণ, ডেমোক্রেটরা সেনেটে কিন্তু 50 এখন, রিপাবলিকানরা 50, সমানে সমান, শুধু কাস্টিং ভোট ভাইস প্রেসিডেন্টে, এটা ডেমোক্রেটদের পক্ষে। তো তার মানে কি, বাংলাদেশের সংবিধানের মতো এখানে যেমন যে কোনো এমপি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, সেটা তো নাই, এটা কিন্তু আমেরিকাতে নাই। ফলে ডেমোক্রেটিক পার্টির যে কোনো প্রস্তাবে, যে কোনো বিলে, যে কোনো পদক্ষেপে ডেমোক্রেটিক পার্টি সবাই যে সাপোর্ট করবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার মানে কি, তাদের রিপাবলিকান পার্টি সাপোর্ট লাগতে পারে। আচ্ছা, তো রিপাবলিকান পার্টি সাপোর্ট পেতে হলে তাদেরকে এক্সট্রিমলি অ্যান্টাগনাইজ করতে যাবে না জো বাইডেন। এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ, বড় দ্বিধা, বড় দ্বন্দ্ব সৃষ্টি হবে। তো ফলে সাহস তো অনেক বাড়িয়েছে এই দুটো জর্জিয়ার দুটো সিট পাওয়ায়, মানে নিঃসন্দেহে। এখন তো কিন্তু মজার ব্যাপার, আমেরিকাতে 6 জানুয়ারি, মানে একদিকে 5 জানুয়ারির ফলে রেজাল্ট আসছে 6 জানুয়ারি, সেখানে গত 20 বছরে জর্জিয়াতে ডেমোক্রেটরা প্রথম এই সেনেটর হলো, 20 বছরে, সহজ কথা। আরো ঐতিহাসিক হচ্ছে একজন কালো আমেরিকান, আফ্রিকান আমেরিকান সেনেটর ওখানে নির্বাচিত হয়েছে। এটা একটা বিরাট ঐতিহাসিক, মানে দুই দিকে ইতিহাস তৈরি হয়েছে। ওয়াশিংটনে ক্যাপিটল হিলে হচ্ছে জঙ্গি ইতিহাস, আবার ওদিকে জর্জিয়াতে ডেমোক্রেটিক একটা বিকাশের যে ইতিহাস, এটা খুব তাৎপর্যপূর্ণ। আমেরিকাতে এই জন্য বলা হয় আমেরিকা ইজ টু আমেরিকাস, টু আমেরিকাস। তো সেই টু আমেরিকাস আসলে অনেক ক্ষেত্রে, তো ওইখানে কিন্তু কোনো কিছু একেবারে একচেটিয়া করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্য জো বাইডেনের সামনে চ্যালেঞ্জ অনেক বেড়ে যাবে। মিস্টার চৌধুরী, আমি একটু জাস্ট আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি কি মনে করেন যে আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ঐতিহ্য এবং ডেমোক্রেটিক পার্টি, বিশেষ করে জো বাইডেন, কমলা হ্যারিস, যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর কথা যেভাবে জোরে সোরে বলবেন বলে অনেকেই মনে করছেন, এবং বাইডেন তো বলেছেন তিনি একটা ডেমোক্রেসি জন্য কনফারেন্সের মতো করবেন গ্লোবাল লিডারদের নিয়ে। সো আমার প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রে 6 জানুয়ারির ঘটনার পরে গোটা বিশ্ববাসীকে এই বিষয়ে কথা বলবার কতটা সাহস, শক্তি বা নৈতিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে বলে মনে হয়, বা মানুষ, অন্য দেশের মানুষ এগুলো কতটা নেবে বলে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে? ধন্যবাদ ছিল্লর। এটা খুব সহজ হবে না, কারণ মার্কিন, যেটা জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন এই 6 জানুয়ারির আগের ঘটনার সময়, যে উনি একটা গ্লোবাল ডেমোক্রেটিক কনভারসেশন বা ডায়ালগস করবেন, বাট এই মুহূর্তে মনে হয় না যে বিশ্বকে সেই ইমেজটা উনি খাওয়াতে পারেন, কারণ দি ওয়ার্ল্ড ইজ ইন শকিং সিচুয়েশন। পোস্ট এফেক্টিভটা অনেকদিন থাকবে, এটা সহজ হতে পারে না মনে হচ্ছে, বাট ইউ নেভার নো হোয়াট উইল বি হ্যাপেন টুমরো। আরেকটা ব্যাপার হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে জো বাইডেনের প্রশাসন উনি যখন হাতে নেবেন, তখন আসলে ওনাকে কতগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে সিনেট এবং কংগ্রেসেও চ্যালেঞ্জ ফেস করতে হবে। যদিও সিনেটে 2টো সিট আপনার ডেমোক্রেটিক দল উইন করেছে বহু বছর পর, দুটোই তার কন্ট্রোলে, সিনেট এবং হাউস। এই প্রথম একটা নতুন প্রেসিডেন্ট ঢোকার সাথে সাথে এই দুটোই তার আন্ডারে, খুব কমই আমার জানা মতে মনে পড়ছে না।
সো বাট আরো হতে পারে। সিনেটে কিন্তু অনেক রিপাবলিকানরা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করছে তারা কি করে রিপাবলিকান দল ছেড়ে দিবে যদি যে সব দৃশ্য দেখা গেছে, এবং ডোনাল্ড ট্রাম্প যদি আরো কয়েকদিন থাকে এবং 20 তারিখে 17-20 তারিখে যে আশঙ্কা করা হচ্ছে সেরকম যদি কিছু ঘটনা ঘটে, তাহলে কিন্তু সিনেটার যারা আছে রিপাবলিকান তারা অনেকে কিন্তু রিজাইন করবে। তারা তখন ইন্ডিপেন্ডেন্ট হবে অথবা ডেমোক্রেট দলের সাথে তারা মার্চ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট হলেও তারা ডেমোক্রেট ইস্যুর সাথেই তারা তাল মেলাবে, রিপাবলিকানদের সাথে না, এটা একটা ধরে নেওয়া যায়। অতএব বোঝা যাচ্ছে যে জো বাইডেনের টিমটা বা জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক বেশি শক্তিশালী হতে পারে দেন আগে। কিন্তু সেই শক্তিশালী হলে তো হবে না, কারণ যেটা আগেও বলা হচ্ছে, ডক্টর মাহবুবও বলেছেন যে তার কিন্তু 73 মিলিয়ন ভোটার্স কিন্তু তার পক্ষে আছে। অর্থাৎ তারা কিন্তু সহজে যে ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে দেবে তা না। তবে ডোনাল্ড ট্রাম্পকে জেলে একবার হয় কি, মার্কিন যুক্তরাষ্ট্রের পিপলদের একটা মজার ক্যারেক্টারিস্টিক আছে হিরো ওয়ার্শিপে। সেই হিরো যদি কখনো জিরো হয়ে যায় তাকে কিন্তু খুব একটা বেশি তারা কাউন্ট করে না। ডোনাল্ড ট্রাম্পকে যদি কোনোভাবে একবার জেলে ঢুকানো যেতে পারে তাহলে কিন্তু অনেকেই এই 70%, অনেকেই 35%। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, একটু ছোট করতে হবে, আমার হাতে সময় নেই, জাস্ট 1 মিনিট যদি আপনি 1 মিনিটের মধ্যে শেষ করে দেন কথাটা। তবে আমি মনে করি যে আপনি যেটা বলেছেন যে সামনের দিনটা চ্যালেঞ্জের হবে, সব অর্থেই, ইকোনমিক অর্থে চ্যালেঞ্জিং হবে, ওয়ার্ল্ড ইমেজ ফিরে আনার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হবে, এবং ইন্টারনাল ডিসিপ্লিন ফিরে আনার জন্য চ্যালেঞ্জিং হবে। তো দেখা যাক জো বাইডেনের টিম এই স্টেপ গুলোকে কিভাবে নেন। ওনাদের মধ্যে একটা গুণ আছে, দে আর লিসেনার, দে আর নট অনলি স্পিকার অর টকার, দে লিসেন। ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কামালা হ্যারিস, শি ইজ এ ভেরি চার্মিং পার্সোনালিটি, এবং সে কথা শুনে, এবং ডোনাল্ড ট্রাম্পও জো বাইডেনও কথা শুনেন, এবং তার যে ক্যাবিনেট মেম্বাররা দে আর অল প্রো পিপল, এবং দে আর অনারেবল টু দ্য ডেমোক্রেসি এন্ড দ্য পাবলিক এলিজিয়েন্স। তো আই হোপ দ্যাট ইট উইল বি ইন্টারেস্টিং, বাট মেবি উইদিন 1 or 2 year ডিফারেন্ট সিচুয়েশন হয়তোবা আমরা দেখতে পাবো। ডক্টর মাহবুব রহমান, আমি মনে করি যে 6 জানুয়ারির এই ঘটনা যুক্তরাষ্ট্রের যে উপরে একটা খোলস ছিল এটা খুলে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কিন্তু বাইরের দুনিয়ায় যে গণতন্ত্র, এটা একজন সমালোচক বলেছেন এবং এর সাথে খুব দ্বিমত করা কঠিন। বুশের সময় আমরা কি দেখলাম, গণতন্ত্রের তিনি ফেরিওয়ালা হয়েছিলেন, যে তিনি গণতন্ত্র প্রচারের নামে, প্রসারের নামে মধ্যপ্রাচ্যে হামলা করলেন, কেমন অন্য দেশগুলোকে শেষ করে দিলেন। আচ্ছা, এবং আমেরিকান এক্সেপশনালিজম বলে একটা কনসেপ্ট আমেরিকাতে আছে, যে আমেরিকানরা বিশ্বের শ্রেষ্ঠ, অন্যেরা যা পারে না আমেরিকা সেটা পারে, এবং আমেরিকার গণতন্ত্র, আমেরিকান সমাজ এবং আমেরিকান অনেক কিছুই, হ্যাঁ কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্রের যে ইতিবাচক দিকগুলো এটা প্রশংসনীয় এবং সবাই সেটা স্বীকারও করে। কিন্তু এই যে এক ধরনের ওভার কনফিডেন্স, যে ওখানে ব্যত্যয় কিছু ঘটতে পারে না, অর্থাৎ এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে ডেভেলপিং কান্ট্রি, সেখানে গণতন্ত্র নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে, চর্চা করে, কত চ্যালেঞ্জের মধ্যে এক একটা দেশ আছে, সেখানে বাইরের ইন্টারফেয়ারেন্স অনেক সময় তাদেরকে সমস্যায় ফেলে দেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে বাধা মনে করা হয়, কারণ যুক্তরাষ্ট্র তার জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে সামনে রেখে কাকে সাপোর্ট করবে, শুধু মধ্যপ্রাচ্যে কেন, অনেক সামরিক শাসককেও যুক্তরাষ্ট্র সমর্থন করেছে শুধুমাত্র তার জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে সার্ভ করবার জন্য। তো সেইখানে প্রশ্নটা আসবে যে কতটা মরাল অথরিটি যুক্তরাষ্ট্র এখন আর রাখে, কারণ তাদের খোদ ক্যাপিটাল হিলে এত বড় আঘাত তাদের নিজেদের মাধ্যমে হয়েছে। এটা যদি অন্য কেউ হতো তাহলে কি অবস্থা দাঁড়াতো? অন্যদের কথা বাদই দিই, এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার এই একটা আন্দোলন, ওইটাকে যেভাবে ট্রিট করা হয়েছিল, তাদেরকে ক্যাপিটাল হিলের ধারে কাছে আসতে দিতে রাজি ছিল না, এবং কত শত হাজারের উপর তো অ্যারেস্টই করলো। আর ওই দিন কি ঘটলো, যারা হামলাকারী তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো, কেমন অনেকটা ডিফারেন্ট ওয়েলকামিং এর মতো, এবং তাদেরকে আবার নির্বিঘ্নে চলে দিতে দেওয়া হলো। যাওয়ার পরে এখন তাদেরকে খোঁজা হচ্ছে ছবি দেখে দেখে। কি অদ্ভুত ব্যাপার, মানে কত দুর্বলতা প্রকট হয়েছে। তো তার মানেটা হচ্ছে যে
তারাও তো তাদের গণতন্ত্রের এই ভিত্তিটাকে নড়বড়ে করে দেওয়ার সময় তারা তার প্রতিরোধ যেভাবে গড়ে তোলা উচিত ছিল সেটা পারেনি। এটা মেনে নিতেই হবে, সত্যি কথা। তো কাজেই অনেক দেশই চ্যালেঞ্জ ফেস করে, সেগুলোকে যুক্তরাষ্ট্র সহানুভূতির সাথে and should understand their challenges, their limitations and how they will move forward. প্রত্যেকটা দেশকে তার মতো করেই গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করা দরকার। চাপিয়ে দেওয়ার বিষয় না গণতন্ত্র, এবং তাদের নিজের দেশেই এই জিনিসটা এখন they have to prove, they have to put their own house in order. যুক্তরাষ্ট্রকে এখন বাইরের দুনিয়ার কনফারেন্স করে ওদের লোকদেরকে নিয়ে জো বাইডেন করবেনটা কি, জো বাইডেন নিজেই স্বীকার করেছেন যে কয়েক দশকের জন্য যুক্তরাষ্ট্রকে এটা পিছিয়ে দিয়েছে এবং এটাকে রিভিল করতে দীর্ঘ সময় লাগবে। এটা হচ্ছে শুধু তাদের ইন্টারন্যাশনাল ইমেজ না, স্ট্যান্ডিং না, ইভেন নিজের দেশে দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এবং এই চ্যালেঞ্জটা কিভাবে কতদূর তারা সফলতার সাথে করতে পারে। তবে একটা আশার বাণী অবশ্যই দেওয়া যায় যে এটা ঠিক ক্যাপিটল হিলে গত এই প্রায় 1817 পর থেকে এই 2020 203 বছর এর মধ্যে ক্যাপিটল হিলে হামলা হয়নি বটে, কিন্তু যুক্তরাষ্ট্রে তো বড় বড় বিপর্যয়কারী ঘটনা ঘটেছে। 1860-এর মানে দশকেই কিন্তু সিভিল ওয়ার হয়েছে, সেখানে কতগুলো অঙ্গরাজ্য তারা আলাদা হয়ে তারা ইউনিয়ন গঠন করেছে। এইখানে কিন্তু 6 জানুয়ারি একটা দেখার বিষয়, বিভিন্ন পতাকা অনেকে ধারণ করছে, কনফেডারেশনের পতাকাও আছে, লক্ষণ কিন্তু ভালো না। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র তার অতীতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সেই শক্তির বলে যদি যুক্তরাষ্ট্র এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে, ইফ দ্য গুড প্রিভেইলস ওভার দ্য ব্যাড থিংস, তাহলেই একমাত্র ভালোর দিকে যেতে পারে। অন্যথায় একটা ফ্রেজাইল কান্ট্রি হয়ে গেছে যুক্তরাষ্ট্র, একটা ফ্রেজাইল সোসাইটিতে। আমি বললাম রাষ্ট্র এখনো ফ্রেজাইল বলা যাবে না, সোসাইটি ডিভাইডেড, সোসাইটি ইজ ফ্রেজাইল অ্যাজ ওয়েল। এই বিভক্ত সমাজকে একীভূত করা এবং একে সুন্দরভাবে পরিচালনার দিকে নিয়ে যাওয়া, এই চ্যালেঞ্জ পরবর্তী প্রশাসন কিভাবে মোকাবেলা করে, এটার জন্য সারা পৃথিবী। অনেক অনেক ধন্যবাদ মিস্টার মাহমুদ রেজা চৌধুরী এবং প্রফেসর মাহবুবুর রহমান এই আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটে যাওয়া ঘটনাবলী, গত 6 জানুয়ারিতে যা ঘটলো তার পূর্বাপরের ঘটনাবলী নিয়ে। এবং সবারই দুর্বলতা থাকে, সব রাষ্ট্রেরই থাকে, সব মানুষেরই থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় রাষ্ট্র, এত শক্তিমান রাষ্ট্র, এত বড় গণতান্ত্রিক দেশ, তারও যে দুর্বলতা আছে সেটি প্রকাশিত হয়েছে, এবং যে বড় মাপের দুর্বলতা আছে সেটিও প্রকাশিত হয়েছে, আমার অতিথিরা বলছিলেন। এবং বিভক্ত সমাজ থাকলে, জনগণ যদি বিভক্ত হয়, সেখানে ভালো কিছু পাওয়া এক ধরনের দুরাশা, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে। এখান থেকে আমাদের মতো দেশগুলোর আসলে অনেক শিক্ষা নেবার আছে, যে আমরা যেন মানুষকে বিভক্ত না করি, তাদের সমাজকে বিভক্ত না করি, সবাইকে যেন নিয়ে চলবার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে সামনে কি আছে, দুজনেই নানা রকমের আশঙ্কা ব্যক্ত করেছেন। 20 তারিখ পর্যন্ত আশঙ্কা আছে, আশঙ্কা 20 তারিখের পরেও যে কেটে যাবে তেমনটা মনে করছেন না। অনেক চ্যালেঞ্জ নতুন প্রশাসনের জন্য, নতুন সরকারের জন্য। তবে আশার দিক হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মের পর থেকেই অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, এবং মোকাবেলা করতে করতে সে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এর মধ্যে অনেক বিচ্যুতি আছে, ব্যত্যয় আছে, কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু প্রমাণ করেছে যে আপনি আপনার মতো প্রতিষ্ঠান সাজালেই কাজ করে না। বাংলাদেশের মতো দেশে একটি দলের কোন নেতা তার দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, কিন্তু আমরা সেটা 6 তারিখে দেখলাম মার্কিন সিনেটে নিজ দলের রিপাবলিকান সিনেটররা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছেন, ভাইস প্রেসিডেন্ট স্বয়ং তার পক্ষে অবস্থান নেননি। কাজে এগুলো আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন রকমের ঐতিহ্য বা মর্যাদার জায়গা। আমরা আশা করব যে পৃথিবীতে আমরা যেহেতু গণতন্ত্র শক্তিশালী হোক সেটি চাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থার দিক থেকে, প্রতিষ্ঠানের দিক থেকে, মানুষের অংশগ্রহণের বিবেচনায় এখন পর্যন্ত যেহেতু একটি অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, শক্তিশালী হোক, এবং পৃথিবী জুড়ে তা ছড়িয়ে পড়ুক। যা কিছু অন্ধকার কালিমাময় সেগুলো দূরীভূত হবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।